অবশ্যই। এই কথাটার জন্য এত কিছু? তবে আমার একটা শর্ত আছে, ভাব নিয়ে বললাম। শর্ত? কেমন শর্ত? আমাকে আইসক্রিম খাওয়াতে হবে, ইটস মাই ফি। আমার কথায় হাসলেন উনি, পকেটে হাত ঢুকিয়ে সোজা হয়ে দাঁড়িয়েই বলে উঠলেন, যত চাও তত দিব। এবার হ্যাপি? একদম। এক সাইডে হয়ে উনি আবারও হালকা হেসে মামনির সাথে দেখা করে আমায় নিয়ে বের হবেন বলে বাড়ির দিকেই হাঁটা দিলেন। সাথে সাথেই আমার হাতটা চেপে ধরলেন শুভ্র ভাইয়া। এত জোরে চেপে ধরেছে যেন এক্ষুনি গুঁড়ো হয়ে যাবে হাত। আমি ওনার দিকে অবাক দৃষ্টিতে তাকালাম। উনি রাগী চোখে তাকিয়ে আছেন। আমি কিছু বলার আগেই উনি বলে উঠলেন, যাবে না তুমি? কেন যাব না? অবশ্যই যাব। সাহেল ভাইয়া বলেছে আর আমি যাব না? হতেই পারে না। কেন? কি আছে ওর মধ্যে? অনেক কিছু। কত কিউট উনি, কত কেয়ারিং। লিস্ট আপনার মতো এগ্রেসিভ তো নয়। কথাটা বলার সাথে সাথে আমাকে নিজের সাথে চেপে ধরলেন উনি। চোখে রাগের আগুন ঢেলে বলে উঠলেন, আমি অ্যাগ্রেসিভ না? হলাম অ্যাগ্রেসিভ, আই ডোন্ট কেয়ার। বাট নেক্সট টাইম সাহিলকে নিয়ে এত মাতামাতি করলে খুন করে ফেলবো। ও গড, তোমার জন্য সাহিলের উপর জেলাসি হচ্ছে। আপনাকে আমি জেলাস হতে বলেছি? আমি তো আপনার বউ না, তো জেলাস হতে যান কেন শুনি? আই অ্যাম এ লাইক ইউর সিস্টার। বোনের জন্য এত জেলাসি হতে হয় নাকি? আমি তো সাহেল ভাইয়াকে আপনার মতো ভাইয়ার নজরে দেখি না। আমি তো শারাপ। কিসের ভাইয়া? হ্যাঁ, কিসের ভাইয়া? আবার ভাইয়া ডাকলে খবর আছে। আর সাহেলকে ভাইয়ের নজরে কেন, চাচার নজরেও দেখা যাবে না। ওকে কোনো নজরেই দেখবে না তুমি। আমার মুখ ধরে নিজের দিকে ঘুরিয়ে, তোমার নজর শুধু একদিকেই থাকা চাই, শুধু এবং শুধুই এই দিকে। আমি বোকা বোকা ফেস নিয়ে বলে উঠলাম, কেন ভাইয়া? উনি তো রেগে আগুন। ওনার চোখ দেখে মনে হচ্ছে যেন যে কোনো সময় গিলে খাবেন আমায়। কিন্তু রিকোয়েস্টটা নেবে কে শুনি? তার আগেই তো আমি হাওয়া। বিছানায় বসে পা নাচাচ্ছি আর ফোন ঘাঁটছি। হঠাৎ মা এসে বসলেন আমার পাশে। বেশ কিছুক্ষণ পরও ওনার যাওয়ার কোনো লক্ষণ না দেখে ফোনটা পাশে রেখে তার দিকে তাকালাম। মার সামনে বসে ফোন ঘাঁটা খুবই অস্বস্তিকর বিষয়। আমাদের জেনারেশনে মা বাবার সামনে ফোন টিপাও মানেই মহাপাপ। টিভি দেখতে দেখতে টিভির মধ্যে ঢুকে যাওয়া তবুও মেনে নেবে তারা, কিন্তু ফোন হাতে ইম্পসিবল। হাতে ফোন মানেই বাবা মার মাথা নষ্ট। মেয়ে তার মহাপাপ করেছে, এটা তিনি নিজ চোখে দেখেছেন। তা তো হতেই পারে না। এই পাপ, এই মহাপাপ তাদের রোধ করতেই হবে, এমনই মনোভাব থাকে তাদের। আমি আপাতত এই মহাপাপে পাপী হতে চাচ্ছি না, তাই ফোনটা পাশে রেখে মার দিকে শান্ত দৃষ্টিতে তাকালাম। মা মুখ কাচুমাচু করে বলে উঠলেন, বিয়ে করবি রোদ? আমি অবাক চোখে তাকিয়ে আছি। মার মুখে হঠাৎ এমন কথা শুনে আমি স্তব্ধ। কিছুক্ষণ চুপ করে থেকে একটু নড়ে চড়ে বলে উঠলাম, মানেটা খুব সিম্পল। বিয়ে করবি কিনা জিজ্ঞেস করছি, করবি? অবশ্যই। বিয়ের বয়স হলে অবশ্যই করব। বাট এই সময়ে এই কথা কেন বলছো মা? ভুরু নাচিয়ে বললাম, না মানে আহানকে চিনিস না? ওই যে পয়সা করে ছেলেটা। মা, দুনিয়াতে বহুত ফর্সা করে ছেলে আছে। আমার নিজের ভাইও তো ফর্সা মা। তুমি কার কথা বলছো বলো তো? ওই যে মহিলাটা আমাদের সাথে গল্প করছিল, ছেলে ডাক্তার। ওহ, ওই মহিলা? তো সেই মহিলার ছেলে ডাক্তার, আর সাথে আহান নামের ছেলের কি সম্পর্ক? আর সে কথা তুমি আমাকেই বা কেন শোনাচ্ছ? ওই মহিলার ছেলের নামই আহান। ছেলেটা খুব সুন্দর বুঝলি, তোকেও খুব পছন্দ করেছে। তিনি 3বার করে ফোন করছে বিয়ে করবে বলে। বুঝতে পারছি না কি বলবো। এত ভালো ছেলে হাতছাড়াও তো করা যায় না। দেখ, বিয়ে তো একদিন করতেই হবে। তাই বলছিলাম কি, তুই রাজি হয়ে যা মা। আশ্চর্য, একদিন বিয়ে করতে হবে বলে আমি ওই ডাক্তার বা ফাক্তারকে বিয়ে করে ফেলবো মা?
তুমি এমন টিপিক্যাল বাঙালি মায়ের মতো বিহেভ কেন করছো? তোমার ভাব দেখে মনে হচ্ছে এই ব্যাটাকে বিয়ে না করলে বাংলাদেশে আমার জন্য আর কোনো ছেলে খুঁজে পাওয়া যাবে না। আমায় চিরকুমারী থাকতে হবে। এভাবে বলছিস কেন? আমি যা বলছি তোর ভালোর জন্যই বলছি। আমি তোর বাবাকে ঠিক রাজি করিয়ে নিব, দেখিস। ছেলেটা কি ভদ্র, এমন ছেলে সহজে পাওয়া যায় না, বুঝলি? শুন, আমি ওনাদের হ্যাঁ বলে দিচ্ছি। আমার কথাই শেষ কথা। তুই তো আমায় আগে বলে রেখেছিলি যেখানে আমি বলবো সেখানে বিয়ে করবি, তাহলে এখন এমন করছিস কেন? মা তাই বলে এখন ইম্পসিবল কিছুতেই না। আচ্ছা, রুহির বিয়েতে ছেলেটা আসছে, তখন না হয় তার সাথে পরিচিত হয়ে নিবি। অনেক লক্ষ্মী একটা ছেলে, তোর পছন্দ হবেই হবে। আমার পছন্দ হলেও তোমার ভাতিজার পছন্দ হবে না মা। এ কথা শোনার পর উনি এই ডাক্তারের যে হাল করবে তা তোমারও মোটেও পছন্দ হবে না। বিড়বিড় করে বললাম। বিয়ের শপিংয়ে যাব আজ। চিত্রাকে ফোন দিয়ে আসতে বলেছি। দুজন এক রঙা শাড়ি পরবো আজ। শাড়িটা হাতে নিতেই আম্মু খুশিতে গদগদ হয়ে বললেন, বাহ, শাড়ি পরবি? আমিও তাই ভাবছিলাম, শাড়িই পর। আজ আহান আমাদের সাথে জয়েন করবে। বেচারা তোকে আগে দেখেনি তো, মায়ের কথায় বিয়েতে রাজি হয়ে গেছে। কি লক্ষ্মী ছেলে, বাবা যায়। আচ্ছা, এই শাড়িটা না পরে লাল শাড়িটা পর না, খুব মিষ্টি লাগবে তোকে লাল শাড়িটাতে। মার কথায় ভুরু কুঁচকে তাকালাম। ফ্যামিলি মিলে শপিংয়ে যাব, সেখানে বাইরের মানুষ কেন? বিরক্তিকর ব্যাপার। মাকে কোনো রকম রুম থেকে বের করে শাড়িটা ছুঁড়ে মারলাম বিছানায়। আলমারি থেকে টপস আর জিন্স বের করে পরে নিলাম। টপসের উপর কোটি চাপিয়ে চুলগুলো ছেড়ে কাঁধের দুপাশে ছড়িয়ে দিলাম। মুখটা ভালো করে ধুয়ে তাতে বেশ খানিকটা মেরিল লাগিয়ে দিলাম। এতে করে কালো কালো লাগবে নির্ঘাত। রেডি হয়ে বের হতেই দেখি মামু, মামনি, অব্র ভাইয়া, সাহেল ভাইয়া, শুভ্র ভাইয়া বসে আছে সোফায়। বিনা সংকোচে ওদের সামনে বসতেই চেঁচিয়ে উঠল মা, এসব কি রোদ? তোকে না বললাম শাড়ি পরতে? এসব কি পরেছিস? একদম বাচ্চা বাচ্চা লাগছে। আহান তো তোকে দেখে পিচ্ছি বাবু মনে করে ললিপপ অপার করবে। যা এখনই চেঞ্জ করে আয়। আর আহানও তোকে শাড়িতেই দেখতে চাই, সো গো অ্যান্ড চেঞ্জ। মা একজন আমাকে শাড়ি পরা অবস্থায় দেখতে চাইবে আর আমি নাচতে নাচতে শাড়ি পরে নিব, তা তো হতে পারে না। তাছাড়া আমার ভীষণ গরম লাগছে, আমি শাড়ি পরতে পারবো না। শুভ্র ভাইয়া সহ সবাই ভুরু কুঁচকে তাকিয়ে আছে। বিষয়টা ঠিক কি তা বুঝতে পারছে না কেউই। আম্মু হাল ছাড়ার পাত্রী নয়, বিয়ে সে ডাক্তারের সাথেই দিবেই দিবে। এবার উনি শুভ্র ভাইয়ার দিকে তাকিয়ে অসহায় দৃষ্টিতে বলে উঠলেন, দেখেছিস শুভ্র, এ বাড়িতে আমার কোনো ভ্যালু আছে? নেই। কেউ আমার কথা শুনে না। এই যে আমি বলছি শাড়ি পরে যেতে, শুনছে না, বরং এমন ভাব করছে যেন ওকে আমি কুরবানির ছাগলের মতো জবাই করে দিচ্ছি। এসব কি বলতো? ছেলেটা কি ওকে খেয়ে ফেলবে? আরে বিয়েই তো করতে চাইছে। দুদিন পর যার বউ হবি তার সামনে শাড়ি পরে যেতে কি সমস্যা তুই বল? বাহ, অসাধারণ। মা বাঘকেই জিজ্ঞেস করছে বাঘ মামা এত হিংস্র কেন। আমি আর চোখে শুভ্র ভাইয়ার দিকে তাকালাম। ওনাকে দেখেই বুঝতে পারছি রাগে ভেতরটা ফেটে যাচ্ছে, তবুও নিজেকে শান্ত রেখে হাসি মুখে বললেন, বউ? কার বউ হওয়ার কথা বলছো ফুপি? কার আবার? রোদের। জানিস ছেলেটা ডাক্তার, কি সুন্দর চেহারা, একদম হুমায়ুন আহমেদের শুভ্রের মতো। পৃথিবীর শুদ্ধতম পুরুষ। তার সাথে বিয়ে হয়ে আমার মেয়ে হবে পৃথিবীর শুদ্ধতম মহিলা। দারুণ না? শুভ্র ভাইয়া কিছু বললেন না, চুপচাপ মাথা নিচু করে বসে রইলেন। হয়তো রাগ কন্ট্রোল করছেন। কয়েক সেকেন্ড চুপ থেকে কিছু একটা বলতে যাবেন, ঠিক তখনই পাশ থেকে সাহেল ভাইয়া বলে উঠলেন, আন্টি, আপনার কথাই কিন্তু লজিক আছে, আই এগ্রি উইথ ইউ, বাট নামটাই একটু ঝামেলা হয়ে গেল না? আহান। শুদ্ধ পুরুষ হিসেবে আহান নামটা কি মানায়? এখানে আহানের চেয়ে শুভ্র নামটাই বেশি গ্রহণযোগ্য, তাই না শুভ্র? আসলে কি আন্টি, শুভ্র নামটার মধ্যে
শুভ্রতা টাইপ ব্যাপার আছে, সেটা কি অন্য কোনো নামে পাওয়া যাবে? যাবে না, কখনোই না। এই যে আমাদের শুভ্রকেই দেখুন না, একদম দুধের মতো সাদা, ভার্সিটির স্যারেদের প্রিয় মুখ, জুনিয়রদের প্রাণের ভাই, ব্রাইট স্টুডেন্ট, আঙ্কেলের প্রিয় পুত্র, কত গুণ! গুণের ছড়াছড়ি, তাই না সানশাইন? ওনার কথায় আমি দ্রুত মাথা নেড়ে সায় জানালাম, যার অর্থ হ্যাঁ, গুণের ছড়াছড়ি। মা বিমল হাসি দিয়ে বললেন, হ্যাঁ তা ঠিক। শুভ্রও খুব লক্ষ্মী একটা ছেলে, লাখে এক। সেটাই তো, লাখে একটা রেখে হাজার কেন খোঁজাখুঁজি করবেন, বুঝি না। কি বললে? ব্রুকুচকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বললাম যে আমার আর শুভ্রের বউ অনেক লাকি হবে, তাই না আন্টি? এত ভালো ছেলে আমরা। হ্যাঁ তা তো হবেই। আমাদের কাছে যে মেয়ে আসবে তার বাবা মা তো ধন্য। সেই ধন্য ব্যক্তিটা আপনি হয়ে গেলেই তো হয়। কিছু বললে সাহেল? না, বলছিলাম কি, চলুন আন্টি যাওয়া যাক। শুভ্রের হাই টেম্পার হয়ে যাচ্ছে, আই মিন ওর ভীষণ গরম লাগছে, ভীষণ। আর পাত্র চিন্তা করবেন না, সে সানশাইনকে ফকিন্নি বেশে দেখলেও পছন্দ করবে। মেয়ে তো আমাদের এক নাম্বার, তাই না? মাকে কনফিউজড করে দিয়ে আমাদের সবাইকে নিয়ে বেরিয়ে এলেন সাহেল ভাইয়া। গাড়ি চলছে, আমি জড়সড় হয়ে বসে আছি আর মনে মনে দোয়া দুরুদ পড়ছি। সামনের গাড়িটা সিনিয়র সিটিজেনদের জন্য, আই মিন ওটাতে বাবা মা মামু মামুনি উঠেছে। পরেরটাতে সাহেল ভাইয়া, ভাইয়া, অব্র ভাইয়া আর আপু। সবাই শেষের গাড়িতে আমি আর শুভ্র ভাইয়া। আমি কত করে মিনতি করলাম আমায় সাহেল ভাইয়ার গাড়িতে একটু জায়গা দিতে, কিন্তু কেউ ফিরেও তাকালো না। সব কটা পাষাণ আমাকে কি সুন্দর বাঘের খাঁচায় ফেলে কেটে পড়ল। আমি বরাবরই ন্যায় আর চোখে তাকাচ্ছি, কিন্তু শুভ্র ভাইয়ার সেদিকে কোনো হেলদোল নেই বললেই চলে। উনি স্ট্রেট বসে ড্রাইভ করে চলেছেন, একবারও আমার দিকে ফিরেও তাকাচ্ছেন না। গায়ে সাদা শার্ট, হাতাটা কোনোই পর্যন্ত ভাঁজ করা, চোখে সানগ্লাস, সামনের চুলগুলো বাতাসের তালে তালে অল্প বিধ্বস্তর উড়াউড়ি করছে। গাড়ির ভেতর সানগ্লাস পরে থাকার মানে কি বুঝলাম না। ভয়ে ভয়ে কাপা গলায় বলে উঠলাম, আপনি কি রেগে আছেন? কিন্তু বেটা খাটাস বলে কথা, আমার কথার উত্তরই দিল না। এত ভাব কিসের হ্যাঁ? বেশ কয়েকবার এটা ওটা জিজ্ঞেস করার পরও কোনো উত্তর না পাওয়ায় চুপচাপ বসে রইলাম। মাঝ রাস্তা থেকে চিত্রাকে পিক করে নিয়ে আবারও চলতে লাগলো গাড়ি। চিত্রার সাথে ঠিকই হাসি বিনিময় করে কথা বলছেন উনি। বিষয়টা বড্ড লাগলো আমার। আমি কি নদীতে ভেসে এসেছি নাকি? আমার কোনো গুরুত্বই নেই। বেশ তো, না থাকুক গুরুত্ব, কথা বলবো না। শপিং মলে গিয়ে নামতেই মা আমাকে চুপি চুপি ডেকে বললেন আমি যেন পার্কিংয়ে দাঁড়াই, আহান আসবে। এমনি মেজাজটা 49 হয়ে আছে, তার উপর মার এমন কথা শুনে মেজাজটা চটে গেল মুহূর্তেই। রাগে গজগজ করতে করতে চিত্রাকে নিয়ে দাঁড়ালাম পার্কিংয়ের এক কোনায়। চিত্রা কারণ জিজ্ঞেস করতেই দিলাম এক ধমক। প্রায় 10 মিনিট পর পার্কিংয়ের অন্য পাশে শুভ্র ভাইয়াকে দেখে চোখে পড়ল। প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে হিরো হিরো ভাব নিয়ে অমায়িক হাসি দিয়ে একটা মেয়ের সাথে কথা বলে চলেছেন। মেয়েটাকে দেখে মনে হচ্ছে সে আকাশের চাঁদ হাতে পেয়ে গেছে। পারলে হাসতে হাসতে শুভ্র ভাইয়ার কোলে উঠে পড়ে সে। কি বিশ্রী অবস্থা! কি এত কথা বলে শুভ্র ভাই? চিত্রাকে দাঁড় করিয়ে এদিকে এগিয়ে যেতেই চোখাচোখি হলো দুজনের। শুভ্র ভাইয়া স্বাভাবিকভাবেই চোখ ফিরিয়ে নিয়ে আবারও গল্পে মেতে উঠলেন নতুন উৎসাহে। ভেতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছিল যেন। ওনাদের একদম সামনে দাঁড়িয়ে বলে উঠলাম, উনি কে শুভ্র ভাইয়া? ফ্রেন্ড। কথাটা বলেই মেয়েটির দিকে তাকিয়ে বলে উঠলেন, এই রূপসা, তুই না আইসক্রিম খেতে চেয়েছিলি, চল খাওয়াবো তোকে। মেয়েটা এক্সাইটেড হয়ে একরকম জড়িয়েই ধরলো তাকে। শুভ্র ভাইয়া একটু সরে দাঁড়িয়ে আমাকে সম্পূর্ণ অপেক্ষা করে মেয়েটাকে নিয়ে পাড়ি জমালো মলের ভেতর দিকে। রাগে গা জ্বলে যাচ্ছিল আমার। এত অপমান কি এমন করেছি আমি?
যার জন্য এমন ব্যবহার করছেন উনি। আমার বিয়ের কথা শুনেই মেয়ে নিয়ে মেতে উঠেছেন, আর বিয়েটা হয়ে গেলে তো পুরো মেয়েদের গোডাউনে ঢুকে থাকবেন যত সব। নিজের মনে বিড়বিড় করতে করতে আগের জায়গায় ফিরে যেতেই আমার চোখ চড়ক গাছ। চিত্রা কারোর সাথে কোমর বেঁধে ঝগড়া করছে। কি ভয়ানক ব্যাপার! দৌড়ে ওদের কাছে যেতেই চিত্রা নাক মুখ ফুলিয়ে বলে উঠল, রোদ দেখ কি অসভ্য ছেলে, আমাকে মেরে ফেলার পায়তারা করছিল জানিস। আমি অবাক হয়ে বলে উঠলাম, তোকে মেরে ওনার কি লাভ? আমার কথায় সুর মিলাইয়ে সামনে দাঁড়িয়ে থাকা ছিপছিপে ছেলেটা বলে উঠলেন, এক্স্যাক্টলি, আমি আপনাকে মারতে চাইবো কেন? আমি ব্যাক মিরারে দেখেছিলাম, হঠাৎ আপনি সামনে এসে পড়ায় খেয়াল করিনি, একটু লেগে গেছে। আই অ্যাম সরি ফর দ্যাট ইয়াং লেডি। কিসের সরি? হোয়াট সরি? আপনার সরি আপনার কাছে রাখেন। রোদ, তোর কোনো ধারণা নেই এই ছেলেটা কতটা ফাজিল। আমাকে ধাক্কা দিয়ে এসে সরি না বলে কি বলছে জানিস? আপনি কি মেয়ে? আরে তুই বল, আমার মধ্যে কি ছেলে টাইপ কিছু দেখতে পাচ্ছিস? বাঙালি রমণীর মতো শাড়ি পরে এসেছি, আরে ব্যাটাই আমায় কি বলে? আমি কি মেয়ে? হোয়াট রাবিশ! ওহ, আপনি ভুল বুঝছেন মিস, আমি সেটা বুঝিনি। আমি এখানে একটা মেয়ের সাথে দেখা করতে এসেছি। আপনি সেই কিনা তাই জিজ্ঞাসা করছিলাম, নাথিং এলস। এবার আমার টনক নড়ল। এটাই তাহলে মার তথাকথিত অতি শুদ্ধতম পুরুষ। আমি মুখ কাচুমাচু করে নরম স্বরে বলে উঠলাম, ইয়েস, ডু ইউ নো মি? ইয়া, আই এম নওশিন আহমেদ রোদেলা। আই থিঙ্ক আপনি আমার সাথেই মিট করতে এসেছেন। ও মাই গড, ইউ আর লাইক এ কিউট লিটল বেবি। এনিওয়ে, আপনার তো শাড়ি পরে আসার কথা ছিল, তাই আমিও এই শাড়ি পরিহিত মেয়েটাকেই আপনি ভেবেছিলাম। সরি। সরি বলার কি আছে? ওর নাম চিত্রা, মাই বেস্ট ফ্রেন্ড। আর চিত্রা, উনি ডক্টর আহান। তোকে একটু বলার সাথে সাথেই চিত্রা মুখ ভেঙে চলে গেল। চিত্রার মুখ ভেঙানিতে হেসে উঠল আহান। আমিও অপরাধী হাসি দিয়ে বলে উঠলাম, প্লিজ কাম। সারাটা দিন আহানের সাথেই কেটে গেল আমার। মার জোরাজুরিতে শুভ্রর প্রতি রাগ সব মিটিয়ে আমার আর ছাড়া পাওয়া হলো না। সারাদিনে চিত্রা আর আহান দুজনেই বেশ কয়েকবার ঝগড়া লেগেছিল। আহানের কোনো কথাই ভালো লাগে না চিত্রার। চিত্রার মুখ চোখ দেখে মনে হচ্ছিল রাস্তায় গণধোলাই নামক জিনিসটা যেন এই আহান নামের ব্যক্তিটার জন্যই কোনো এক কালে তৈরি করে রাখা হয়েছিল, যা এখন প্রয়োগ করার মোক্ষম সময়। ওদের দুজনের ঝগড়া, আহানের শপিংয়ের ব্যাপারে মূর্খতা, সব মিলায়ে বেশ ভালোই কেটেছে সময়টা। ফেরার সময় বাসার সামনে নামিয়ে দিয়ে যা যা কিনেছিল তার অর্ধেকটাই আমার হাতে ধরিয়ে স্নেহিত হেসে বলেছিল আহান, কেমন আছেন লিটল? আমি পুরো 2 মিনিট হাঁ করে দাঁড়িয়েছিলাম সেখানে। শুভ্র ভাইয়ের প্রতি রাগ দেখিয়ে পজিটিভ সাইন দেখিয়ে দিলাম না তো। উফ, বাসায় এসে ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। মাথাটা ঝিমঝিম করছে, সারাদিনের ধকলে শরীরটা বড্ড ক্লান্ত। চোখের পাতা ভারী হয়ে আসতেই মেসেজ টোনে ঘুমটা চটে গেল একদম। বিরক্ত মুখে মেসেজটা অন করতেই দেখি অব্র ভাইয়ার মেসেজ। বেশ অবাকই হলাম আমি। রাত প্রায় 12টা। এত রাতে অব্র ভাইয়া মেসেজে লেখা, শালিকা, ঝটফট ছাদে চলে আসো, সারপ্রাইজ আছে। তোমার বোনও ছাদে, তাড়াতাড়ি আসো তো, উই আর ওয়েটিং। অনিচ্ছা সত্ত্বেও বালিশের পাশ থেকে ওড়নাটা নিয়ে হাঁটা দিলাম ছাদের দিকে। ছাদে এসেই শিউরে উঠল গা। কাপা কাপা গলায় একবার আপু তো আরেকবার অব্র ভাইয়াকে ডাকলাম, কিন্তু কারোর সাড়া পাওয়া গেল না। আর একটু এগিয়ে যেতেই ছাদের দরজাটা ভীষণ আওয়াজ তুলে বন্ধ হয়ে গেল। পেছনের দিকে তাকিয়েই গলা শুকিয়ে এলো আমার। ছাদের দরজায় ঠেস দিয়ে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছেন শুভ্র ভাইয়া, ঠোঁটে শয়তানি হাসির রেখা। আমি দ্বিধাদ্বন্দ্বে হয়রান, রাগ পাবো নাকি ভয়। উনি আমার দিকে এগিয়ে আসতেই আপুকে ডেকে উঠলাম কয়েকবার, কিন্তু ফলাফল জিরো। কারো সারা শব্দ নেই মোটেও। আমার ডাকাডাকিতে হেসে উঠলেন উনি, হাসি মুখে বললেন, এখানে কেউ নেই রোদ পাখি,
আমার হবু বউ মনি নিজের রুমে আরাম করে তার হবু বরের সাথে প্রেম করছে। মানে কিন্তু ভাইয়া কোথায়? উনি আমায় মেসেজ করেছিল মাত্র। ভাইয়ের যে নাম্বারটা তোমার কাছে আছে সেই সিমটা এখন আমার ফোনে, বুঝতে পারলে শ্যামবতী? এইসবের মানে কি? আপনি এখানে কি করছেন? এখনো তো কিছু করছি না, বাট করবো। কথাটা বলেই ছাদের রেলিংয়ে পা ঝুলিয়ে বসলেন উনি। একটা শান্তির নিঃশ্বাস ফেলে বলে উঠলেন, আই এম সো কনফিউজড রোদ পাখি। কনফিউজড? কেন? এই যে তোমার সাথে আমি সাকিব বুবলি টাইপ রোমান্স করব নাকি সানি লিওন ইমরান হাশমি টাইপ রোমান্স করব ঠিক বুঝতে পারছি না। ইটস আ বিগ কনফিউশন। আই থিঙ্ক সানি লিওন ইমরান হাশমি টাইপ বেটার, রাইট? কথাটা বলেই ডান চোখটা টিপ দিয়ে রেলিং থেকে লাফিয়ে নামলেন উনি। আমার তো কাঁপাকাঁপি অবস্থা। ব্যাটায় বলে কি রোম্যান্স? উনি আমার দিকে এগুচ্ছেন আর আমি নিজের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি রেগে যাওয়ার। কিন্তু হাই নিয়তি, এই রাগটাও আজ পাত্তা দিল না আমায়। গলা শুকিয়ে আসছে প্রতিনিয়ত। কোনো কিছু না ভেবেই পিছন ফিরে দিলাম এক দৌড়, কিন্তু শেষ রক্ষা হলো না। লম্বা লম্বা পা ফেলে শক্ত হাতে চেপে ধরলেন আমার ডান হাতটা। আমি কাঁদো কাঁদো চোখে ওনার দিকে তাকিয়ে আছি। উনি রাগ মাখা চোখে হাসি দিয়ে ছাদের দরজার সাথেই চেপে ধরলেন আমায়। চোখ দুটো টলমলো করছে। কান্না দেবী যে কোনো সময় ভর করতে পারে আমার চোখে। উনি হিসিয়ে বলে উঠলেন, কি এখন কান্না কেন? আমি ধরলেই ব্যথা লাগে না? আর ওই হাড়ের ডাক্তার যখন ধরলো তোমায় তখন তো মুখে হাসি যেন ধরছিলই না। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। যত দোষ নন্দ ঘোষ। এই প্রবাদ বাক্যটি হয়তো কোনো এক কালে ওনাকে ডেডিকেট করেই তৈরি করা হয়েছিল। নিজে ওই হাতাকাটা মেয়ের সাথে রংঢং করে বেড়াচ্ছেন, তাতে কিচ্ছু না। কি হলো, মুখে কথা নেই কেন? আমার বাম হাতটা শক্ত করে চেপে ধরে চোখের সামনে এনেই বলে উঠলেন, এই হাতটাই ধরেছিল তাই না? কথাটা বলেই বাম হাতের কোনোই একটু নিচে কামড়ে ধরলেন উনি। ব্যথায় চেঁচিয়ে উঠতেই ছেড়ে দিলেন হাত। এবার আমি কেঁদেই দিলাম। চোখ দিয়ে পানি পড়ছে অনবরত। রাক্ষস কোথাকার! হাত ধরলেই কামড় দিতে হবে? ওই মাইয়া যে ওনার ওপর আছড়ে পড়েছিল, ওই হিসেবে আমারও তো উচিত ওনার সারা শরীরে কামড়ে দেওয়া। সাদা বিলাই কোথাকার! তোর বউ মরে যাবে দেখে নিস। গালে ওনার হাতের ছোঁয়ার ঘোর ভাঙল আমার। রাগে চোখে তাকালাম ওনার দিকে, কিন্তু সেদিকে তার খেয়াল কই। তিনি এক দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার চোখে। বৃদ্ধা আঙ্গুল দিয়ে চোখের পানি মুছে দিয়ে করুণ স্বরে বলে উঠলেন, খুব লেগেছে? সরি, আর করবো না এমন। তোমারই তো দোষ। ধরতে দিলে কেন হাত? ওর বাপের সম্পত্তি নাকি তোমার হাত? যখন ইচ্ছা ধরবে। চুলেও তো হাত দিয়েছিল। ওনার কথায় মেজাজটাই খারাপ হয়ে গেল আমার। ঝাটকা দিয়ে সরিয়ে দিয়ে ডান হাত দিয়ে বাম হাতটা চেপে ধরে বলে উঠলাম, আহানের ব্যাপার। সম্পত্তি যেমন নয়, আমার হাত আপনার বাপের সম্পত্তিও নয়। সে তো শুধু ধরেছিল, আপনি তো ক্ষতবিক্ষতই করে দিলেন। উনি একটু এগিয়ে এসে ফু দিয়ে সামনের চুলগুলো উড়িয়ে দিয়ে বললেন, রেবো না গো ললনা, মরে যাই আমি। তোমার আগে ফেসটা না একদম। লুজু ছেলে, সব ছেলেরাই একরকম হয়। মেয়েদের উপর ঢলে ঢলে পড়ে, আর যখন কথা মেয়েদের ওপর আসে তখন হাইপার। আমার কথায় উনি ভুরু কুঁচকে তাকালেন। কাঁধের কাছে ঝুলে থাকা চুলগুলো টেনে ধরে হাতে পেঁচাতে লাগলেন। ব্যথায় কুকিয়ে উঠে বাধ্য হয়েই ওনার দিকে এগিয়ে গেলাম। লম্বা চুলের ভয়াবহতা আজ বুঝতে পারছি আমি। চুলগুলো হাতে পেঁচিয়ে নিয়ে ঘাড়ে হাত রেখেই মাথাটা আরেকটু টেনে এনে কপাল ছোঁয়ালেন উনি। ফিসফিসিয়ে বলে উঠলেন, কেশবতী, আমি মেয়েদের উপর ঢলে ঢলে পড়ি? অবশ্যই ঢলে পড়েন। শুধু ঢলে পড়েন না, আরও অনেক কিছু করেন। মেয়ে পাশে দেখলে তো দুনিয়ার আর কাউকে মনে থাকে না, কথাও তো বের হয় না মুখ থেকে। মেয়েবাজ কোথাকার! ছাড়ুন আমায়। আমি মেয়েবাজ? হ্যাঁ মেয়েবাজ, ছাড়ুন আমায়। কিছুদিন পর ডক্টর আহানের সাথে আমার বিয়ে।
অন্যের বউকে মাঝরাতে হ্যারাস করতে লজ্জা করছে না? ছাড়ুন বলছে, জাস্ট লিভ মি। আমার কথায় চোখ দুটো লাল হয়ে এলো ওনার। আরও জোরে চেপে ধরে বলে উঠলেন উনি। অন্যের বউ? ওই ডক্টরকে বিয়ে করে খুব শখ জেগেছে না? এত শখ বিয়ে করার? আশ্চর্য, শখ না জাগার কি আছে? বিয়ের বয়স হয়েছে, বিয়ে করব না? তাছাড়া ডক্টর আহানের মতো ছেলেরা স্বামী হিসেবে দারুণ হবে। আমি তো খুব এক্সাইটেড। কথাটা শোনার সাথে সাথেই এক প্রকার ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেললেন আমায়। পড়তে পড়তেও নিজেকে সামলে নিলাম আমি। উনি দু হাতেই নিজের চুল টেনে ধরে পাশে থাকা টবটা এক লাথিতেই ভেঙে টুকরো করলেন মুহূর্তেই। দেয়ালে দু একবার ঘুষি দিয়ে এক টানে নিজের কাছে এনে দাঁড় করালেন আমায়। আলতো হাতে চুলগুলো কানে গুজতে গুজতে বলে উঠলেন, ডোন্ট ওয়ারি রোদ পাখি, আই উইল কিল হিম। রুমময় পায়চারি করে চলেছি, অস্থিরতায় বসে থাকাও দায়। এ পর্যন্ত 2 লিটার পানি শেষ করেছি আমি, তবুও তৃষ্ণা যেন মিটছেই না। পানি খাওয়া মাত্রই গলা শুকিয়ে কাট। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে আমার। উনি কথাগুলো বলার জন্য বলেননি, ওনার প্রতিটি কথাই সত্য ছিল। ওনাকে এই মুহূর্তে আস্ত সাইকো মনে হচ্ছে আমার। ছোট্ট একটা বিষয় নিয়ে একটা মানুষকে খুন করে ফেলতে হবে, নিজের উপরই রাগ লাগছে আমার। কেন যে বিয়ের কথাটা বলতে গেলাম? শুভ্র ভাইয়াকে ফেস করার সাহসও আমার নেই। আর সাহেল ভাইয়াকে যে বলবো, তার ফোন নাম্বারটি তো আমার কাছে নেই। টেনশনে মাথা ফেটে যাচ্ছে আমার। কিছুক্ষণ পরেই কানে এলো আজানের ধ্বনি। রাতটা তাহলে আজ নির্ঘুমই কেটে গেল আমার। নামাজ পড়ে 1 কাপ কফি হাতে ছাদে গিয়ে বসলাম। চারিদিকে অন্ধকার ভাবটা এখনো কাটেনি। ঠান্ডা স্নিগ্ধ বাতাসে শরীর কাঁপানো আবেশ। কফিতে চুমুক দিয়ে ফোন লাগালাম চিত্রাকে। 4 বারের মাথায় ফোন ধরল সে। হ্যালো, এত রাতে ফোন দিয়েছিস কেন রোদু? এত রাত? এই কানা চশমা পরে ঘড়িটা দেখ ডাফার। এখন রাত নয়, ইটস এ টেনশনযুক্ত মর্নিং। কি বলছিস এসব? মাত্র তো 5:40 বাজে। ঘুমোতে দে তো, এমনিতে রাতে ঘুমাতে দেরি হয়ে গেছে। প্লিজ রোদু, লেট মি স্লিপ। চুপ ফাজিল, এখন ঘুমাবি কেন তুই? সারা রাত করলিটা কি? ওই পেট মোটা ব্যাটার সাথে প্রেম করছিস নাকি? বাহ বাহ, শুধু পেটটাই দেখেই প্রেম? বাকি জিনিস দেখলে কি করবি তাহলে? কিসব বলিস রোদু? ওই ব্যাটার ফোন নাম্বারই তো নেই আমার কাছে, প্রেম করব কিভাবে? বাট ব্যাটার শার্টের কালারটা সুন্দর ছিল, ক্রিমি ক্রিমি। ওহো, এই জন্যই তো বলি চিতাবাঘ স্বপ্নে এত ক্রিম দেখে কেন? ক্যান্টিনেও দেখি সব খাবারের সাথে ক্রিম মাখাচ্ছিস। কাহিনী তাহলে এইটা? ইস রোদু, প্লিজ ডিয়ার, কই থেকে কই নিয়ে যাচ্ছিস কথা? এখন রাখ না ফোনটা, ঘুমাবো। তোর ঘুম বের করছি আমি। জাস্ট 15 মিনিটে বাসায় এসে হাজির হ। দেয়ার ইজ এ ইম্পর্টেন্ট থিং টু ডিসকাস। আমার জীবন মরণ সমস্যা। এত সকালে? হ্যাঁ, এত সকালেই। কাম ফাস্ট, নয়তো ওই চিপকু মসিফকে তোর নাম্বার দিয়ে দেব। বাই গোট। কথাটা বলেই ফোন কেটে দিলাম। আমি জানি ও আসবে। ধীরে সুস্থে কফিটা শেষ করে ছাদের রেলিং ধরে দাঁড়ালাম। মনে মনে ছক কষছি, কিন্তু সব ছকই এলোমেলো লাগছে আজ। প্রায় 20 মিনিট পর চিত্রাকে গেটের সামনে এসে দাঁড়াতে দেখলাম। সবুজ জামার সাথে হলুদ ধুতি পায়জামা পরনে, গলায় কালো ওড়না পেঁচানো, অগোছালো চুলগুলো কোনো রকম খোপায় আটকানো। দেখেই বোঝা যাচ্ছে যেমন ছিল ঠিক সেভাবেই চলে এসেছে সে। নিচে গিয়ে গেট খুলে নিজের রুমে আনলাম ওকে। ঘুম ঘুম কণ্ঠে বলে উঠল, এবার তো বল, হয়েছেটা কি? তুই একটু সাহেল ভাইয়াকে কল কর না প্লিজ। কেন কেন? শুভ্র ভাইয়ার ডক্টরের জন্য রিক্সি রে। আমার হাত ধরার দায়ে তাকে শাস্তি দিবেন উনি। তুই একটু সাহেল ভাইয়াকে ফোন দিয়ে ব্যাপারটা ম্যানেজ করতে বল না প্লিজ। তার থেকে আমি বরং হসপিটালে একটা ফোন দিই, বুঝলি? ওই হাড়ে ডক্টরের জন্য একটা ওটি বুক করে রাখি, কি বলিস?
চুপ বেয়াদব মেয়ে, তোকে ফোন দিতে বলছি, ফোন দে ব্যাস। চিত্রা চরম অনিচ্ছায় ফোন হাতে নিয়ে ডায়াল করলো। খুবই ইন্টারেস্টিং বিষয় হলো চিত্রার কাছে কিভাবে যেন সবারই নাম্বার থাকে, শত্রু হোক বা বন্ধু। ওর কাছে ক্যাফেটেরিয়ার মামার নাম্বার থাকলেও আমি অবাক হব না মোটে। ভেবেছিলাম ফোন রিসিভ হবে না এত সকালে, আর যাই হোক ছেলেরা ঘুম থেকে ওঠে না, কিন্তু আমাকে অবাক করে দিয়ে প্রথম রিংয়ে ফোনটা রিসিভ হয়ে গেল। ওপাশ থেকে ক্লান্ত গলায় বলে উঠল কেউ।